আপনারা জানেন গণমুক্তি পরিষদ গত ডিসেম্বর মাসের 14 তারিখে গেল বছর আমরা একটা রাজ্যভিত্তিক একটা কর্মসূচি সংগঠিত করার জন্য একটা ব্যাপক প্রস্তুতি আমরা শুরু করেছিলাম। সেই প্রস্তুতির যে বিষয়গুলো ছিল, যে দাবিগুলোকে সামনে রেখে, তার মধ্যে অন্যতম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তখনও হয়নি। বিজেপি সরকার এই বৈষম্যমূলক বিভাজন সৃষ্টিকারী এবং আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চলের যে এখানকার সামাজিক সুস্থিতি পরিকল্পিতভাবে এটাকে ধ্বংস করার জন্য এই নাগরিকত্ব আইন সংশোধন করার জন্য উদ্যোগ নিচ্ছিল। তার বিরুদ্ধে সারা দেশের সাথে আমাদের রাজ্যেও তার প্রতিবাদে সেই গণতান্ত্রিকভাবে আমাদের প্রতিবাদটাকে সংগঠিত করা। তার সাথে আমাদের 18 দফা দাবির মধ্যে আরও কয়েকটি অন্যতম যে দাবি ছিল যে ত্রিপুরার যে ষষ্ঠ তফসিল মোতাবেক স্বশাসিত জেলা পরিষদ, এরকম আরও 9টা স্বশাসিত জেলা পরিষদ আছে আসাম, মেঘালয় এবং মিজোরাম। গত 2 দশকের বেশি সময় ধরে আমাদের ত্রিপুরাজ্য সহ প্রায় গোটা উত্তর পূর্বাঞ্চল থেকেই দাবি উঠছিল যে ষষ্ঠ তফসিল এটা সেই 50-এর দশকের তখনকার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রেক্ষিতে তখন আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল। গত 7 দশকে সারা দেশের সাথে এই অঞ্চলেরও এই সামাজিক, অর্থনৈতিক সমস্ত স্তরে বিবর্তন হয়েছে। জনসংখ্যাগত, অর্থনৈতিকগত, সংস্কৃতিগত তার যে এই কোয়ান্টিটিভ এবং কোয়ালিটেটিভ দুটোই পরিবর্তন সেখানে হয়েছে। কাজে সেই আগে দাঁড়িয়ে যে অংশের মানুষের তার সামাজিক, অর্থনৈতিক একটা রক্ষা কবচ দেওয়ার জন্য এই ষষ্ঠ তফসিল ভাবনা এসেছিল, এটা ঠিক সেরকমভাবে তা পূরণ করতে পারছিল না। আমরা ত্রিপুরাজ্যের মধ্যে আমরা লক্ষ্য করেছি, ত্রিপুরাজ্য শুরু থেকে কিন্তু ষষ্ঠ তফসিল ছিল না। গণমুক্তি পরিষদ, সিপিআইএম, বামফ্রন্ট দীর্ঘ লড়াইয়ের পর এবং ত্রিপুরাজ্যের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের সহযোগিতায় 1982-তে যাত্রা শুরু হয়েছিল সপ্তম তফসিলে। তার 3 বছর বাদে 1985-তে ষষ্ঠ তফসিল উন্নীত হয়। এই যে 82 সাল থেকে আজ পর্যন্ত যে আমাদের জার্নি এই ত্রিপুরাজ্যের ক্ষেত্রেতে আমরা এখানে যদি লক্ষ্য করি যে ঠিক সেই অর্থে যে এই অঞ্চলের মানুষের, অর্থাৎ স্বশাসিত জেলা পরিষদ এলাকা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সারা ত্রিপুরাজ্যেরও, কারণ এডিসি এলাকা উন্নত হওয়া মানে হলো এই রাজ্যটাকেও সার্বিকভাবে উন্নতি হওয়ার জন্য সাহায্য করা, এটা মিট করতে পারেনি। তার প্রধান কারণ হলো যে ক্ষমতা ষষ্ঠ তফসিলে ধরা আছে এটা খুবই সীমিত। সংবিধানের 73 এবং 74তম সংশোধন হওয়ার পর কোনো ক্ষেত্রেতে, বিশেষ করে ডেভেলপমেন্টের ক্ষেত্রেতে এডিসি বরঞ্চ দেখা মানে গেছে এই ষষ্ঠ তফসিল এটা সীমাবদ্ধ। তারপরে 73তম সংবিধানে ত্রিস্তর পঞ্চায়েতকে যেরকমভাবে 28-29টা দপ্তরের ফাংশনারি
এবং ফাংশন, অর্থ, কার্যকর্তা এবং কাজ, ফান্ড, ফাংশন, ফাংশনারি, থ্রি-টায়ার পঞ্চায়েতে যেভাবে মানে ডেভলিউশন করা হয়েছে, এডিসিতে সেটা নেই। বরঞ্চ সে জায়গাতে এডিসি সেই তুলনায় এটা খর্বিত হয়ে আছে। এই কারণে আমাদের রাজ্যের মধ্যে এডিসি হওয়াতে কোনো মানে বিকাশ হয়নি, লাভ হয়নি, কথা নিশ্চয়ই বলবো না, কিন্তু সামগ্রিকভাবে সে লক্ষ্য পূরণে এডিসি সেই পর্যায়ে পৌঁছতে পারে নাই। স্বাভাবিকভাবেই আমরা গণমুক্তি পরিষদ 90 দশকের শুরু থেকে আমরা এই বলে আসছিলাম যে এটা সংশোধন করো। এটা বহুবার, একবার দুবার না, প্রায় প্রতিটি অধিবেশনে জেলা পরিষদের বক্তব্য এই প্রসঙ্গ এসছে, সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ হয়েছে, কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। গণমুক্তি পরিষদ যে তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের কাছে গিয়ে ডেপুটেশন দিয়েছে, তারপর এনডিএ সরকার আসার পরও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে গণমুক্তি পরিষদ তরফ থেকে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে। এবং বিশেষ করে ষোড়শ লোকসভা পিরিয়ডে আমি যখন এই সদস্য ছিলাম পার্লামেন্টের, 7 বার পার্লামেন্টে এই এডিসি প্রসঙ্গ সেটা তোলা হয়েছে। এটা সংবিধান সংশোধন করে তার এম্পাওয়ারমেন্টের ব্যবস্থা করা হোক। তো আমাদের রাজ্যের মধ্যে এই প্রসঙ্গটা আরও বেশি মাত্রা পায় বিগত 2017 ইংরাজির তথা 18 ফেব্রুয়ারিতে যে বিধানসভা নির্বাচন হয়, তখন বর্তমান যে রাজ্যের শাসক যে এই দল, যে দুটা দল, প্রধান শরিক ভারতীয় জনতা পার্টি বলে আমরা একটা মোডালিটি কমিটি করব। সে মোডালিটি কমিটি অল্প দিনের মধ্যেই, কয়েক মাসের মধ্যেই রাজ্যের এই এডিসি এলাকার বিভিন্ন সংগঠন, ব্যক্তি বা তার সুহৃদদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারা সুনির্দিষ্ট রিকমেন্ডেশন তারা করবেন। সরকারের আরেকটা শরিক দল আইপিএফটি, তারা আরো এক ধাপ বাড়িয়ে বলল যে না, এম্পাওয়ারমেন্ট না, আমরা এটাকে ত্রিপুরালেন আমরা করব, পূর্ণাঙ্গ রাজ্য আমরা করব। নির্বাচনের আগে 2017 সালের জুলাইয়ে রাস্তা রোকো হলো, রেল রোকো হলো 10 দিনের। সেখানে 11ই জুলাই এনসি দেববর্মা, বর্তমান রেভিনিউ মিনিস্টার, তিনি ঘোষণায় দিলেন যে না, ত্রিপুরাল্যান্ডের পথে অর্ধেক আমরা জয় হাসিল আমরা করেছি, বাকি অর্ধেক নির্বাচনের পরে বিজেপিকে ক্ষমতা আনতে পারলে হয়ে যাবে। তো নির্বাচন হয়েছে, ত্রিপুরা রাজ্যের মানুষকে প্রলোভনের ফাঁদে ফেলে সরকারে তারা এসছে। তারপর দিন যায়, মাস যায়, প্রায় বছর খানেক বাদে তথাকথিত সে মোডালিটি কমিটি বা হাই পাওয়ার কমিটি গঠিত হলো। হাই পাওয়ার গঠিত হবার পর প্রথমত সিনিয়র আইপিএস অফিসার রীনা চক্রবর্তীর নেতৃত্বে টিম এসেছিল আগরতলাতে, এবং সমস্ত স্টেক হোল্ডার, আমরা গণমুক্তি পরিষদও আমাদের বক্তব্য আমরা সেখানে হাজির করেছি। তো এই রীনা চক্রবর্তী কমিটি আসার পর, বাইদিষ্ট রীনা চক্রবর্তী রিটায়ারমেন্ট চলে গেছেন, কিন্তু আরও নতুন চেয়ারম্যান করা হয়েছে। আরও একবার দুইবার সে কমিটি ত্রিপুরা ভিজিট করেছে, কিন্তু আজ পর্যন্ত এটা কোনো ডিম প্রসব করেনি, আজ পর্যন্ত কোনো ইন্টারিম রিপোর্টও পেশ করেনি। বা তারা কি খসড়া তৈরি করেছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে দিয়েছি কিনা বা ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে কিনা আমরা কারোর তরফ থেকে জানি না। পার্লামেন্টের মধ্যেও এই
রাজ্যের মন্ত্রিসভার কাছ থেকে এরকম কোনো বক্তব্য আমরা জানি না।